আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। এইচএসসি ২৪ ব্যাচের বাংলা সেকেন্ড পেপারের রিটেন পোর্শন নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো যে বাংলা সেকেন্ড পেপারের ব্যাকরণ অংশে কি কি তোমার স্ট্র্যাটেজি ফলো করে অ্যান্সার করা উচিত সেগুলো অলরেডি আমরা তোমাদের সাথে একবার ডিসকাশন করে ফেলছি। সো এখন আমরা আজকে কথাবার্তা বলবো হচ্ছে বাংলা সেকেন্ড পেপারের রিটেন পোর্শন নিয়ে। যে রিটেনেও কিন্তু তোমার প্রত্যেকটা কোশ্চেন থেকে ডাবল হচ্ছে অপশন থাকতেছে, দুইটা অপশন থেকে তোমার যে কোনো একটা অ্যান্সার করতে হবে। সো তুমি এখন কোনটাতে কম এফোর্ট দিয়ে বেশি নাম্বার উঠায় নিয়ে আসতে পারো, ইনপুট কম বাট আউটপুট বেশি হবে কোনটাতে, সেইটাই হচ্ছে তোমার এখন দেখা লাগবে। এফিসিয়েন্সি বাড়াইতে গেলে তোমার আউটপুট বাড়াইতে হবে, ইনপুট কমাইতে হবে। সো তুমি হচ্ছে এই কাজটা কিভাবে করতে পারো, কোন কোন টপিকগুলো তোমার এই মোমেন্টে পড়লে খুব সহজে অ্যান্সার করে বের করে দিয়ে আসতে পারবা, সেই জিনিসপত্রগুলো নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। সো আমাদের সাথে আছে হচ্ছে রায়হান, ও তোমাদের একেবারে সবকিছু গুছাই দিবে যে কোনটা অ্যান্সার করা উচিত, কোন কোন টপিক থেকে কিভাবে অ্যান্সার করা উচিত। ঠিক আছে? আচ্ছা, আমরা এর আগের ভিডিওতে ব্যাকরণের যে 30 নাম্বার ছিল, 6টা কোশ্চেনের ভিতরে 5 নাম্বার করে 30 নম্বরের যেই ব্যাকরণ ছিল ওটা নিয়ে আমরা কথা বলছি। আজকে হচ্ছে এখানে যে নির্মিতি অংশ যেটা আছে এটা নিয়ে আমরা কথা বলবো। তো এক্ষেত্রে প্রথমে যে কথাটা আসবে সেটা হচ্ছে পারিভাষিক শব্দ নিয়ে অথবা অনুবাদ। 7 নম্বরে যে কোশ্চেনটা আসে, এক্ষেত্রে পারিভাষিক শব্দের মধ্যে তোমার 15টা ওয়ার্ড দেওয়া থাকবে। 15টা ওয়ার্ড দেওয়া থাকবে। এই 15টা ওয়ার্ড থেকে তুমি 10টা শব্দের পারিভাষিক শব্দটা লিখবা। তো এটার জন্য হচ্ছে প্রতিটা কোশ্চেনের জন্য তুমি 1 নাম্বার করে পাচ্ছ, 10টা শব্দের জন্য তুমি 10 নাম্বার পাবো। আর এখানে অনুবাদের জন্য ইংলিশে একটা প্যাসেজ দেওয়া থাকবে, এটাকে তুমি বাংলা ট্রান্সলেট করবা। এটার জন্য মনে করো পূর্ণমান হচ্ছে 10 নাম্বার। কিন্তু বিষয়টা হচ্ছে 10-এর ভিতরে এখানে পুরোপুরি 10 কখনোই দেয় না, 7 থেকে 8 নাম্বার হয়তো দিয়ে থাকে, পুরোপুরি 10 এখানে কখনোই দেয় না। তো তোমার জন্য হইতে পারে সবচেয়ে প্লাস পয়েন্ট এটাই যে এখানে তুমি পারিভাষিক শব্দটা আনসার করা। আর বিষয়টা হচ্ছে আমরা সময় সাপেক্ষ যে ব্যাপারগুলো এগুলো নিয়ে আমরা আগে কথা বলছি, সময়টা এখানে বাঁচায় নেওয়া অনেক বেশি একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সো তুমি এখানে যখন পারিভাষিক শব্দের আনসারটা লিখবা সেটা ক্ষেত্রে তোমার অনেক বেশি সময়টা বেঁচে যাবে। আর অনুবাদ লিখতে গেলে সময়টা একটু বেশি লাগে, কিন্তু নাম্বারও পাচ্ছ কম। তাহলে তোমার সহজ হইতে পারে পারিভাষিক শব্দটাই লিখবা, আর হচ্ছে সময়টা এখানে তোমার অনেক বেশি সেভ হচ্ছে। দ্বিতীয়ত যেটা এখানে আমার আসতেছে সেটা হচ্ছে 8 নাম্বার কোশ্চেনে দিনলিপি আর প্রতিবেদন রচনা। এখন এখানে এসে তোমার ব্যাপারটা একটু ভিন্ন হয়ে যাইতেছে। দিনলিপিতে সাধারণত নাম্বার একটু কম উঠে, আর প্রতিবেদন রচনাতে যেহেতু তোমার এখানে অনেক কিছু লেখার জায়গা থাকে তাই তোমার এখানে নাম্বারটাও একটু বেশি উঠে। তো এখানে আমার সাজেশন থাকবে হচ্ছে প্রতিবেদনটা রচনা করা, এখানে তুমি অনেক কিছু লেখার জায়গা পাবা, প্রেজেন্টেশনটাও একটু ভিন্ন রকম হয়ে থাকে দিনলিপির চাইতে। তাইলে তোমার নাম্বার বেশি গেইন করার জন্য অবশ্যই প্রতিবেদন রচনাটা তোমার জন্য একটু ভালো হবে। তার পরবর্তীতে যেটা আছে বৈদ্যুতিক চিঠি, বা এটাকে আমরা ইমেলও বলতে পারি, বৈদ্যুতিক চিঠি বা মেইল। এই ক্ষেত্রে আরেকটা আছে এখানে আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন। তুমি এখানে অ্যাপ্লিকেশনটা দিবা, কারণ বৈদ্যুতিক চিঠি লিখলে তোমার 1 পেজ বা 2 পেজ পর্যন্ত যাইতেও খুব বেশি একটা ঝামেলা তৈরি হয়, খুব বেশি লেখা এখানে যায় না, জায়গাটা খুবই কম থাকে। সো তুমি যদি এখানে আবেদনপত্রটা লিখো, লেখার জায়গাটাও একটু বেশি, আর ভিন্নভাবে এটা তোমার বাস্তবিকভাবেও কাজে লাগে, অনেক কিছু লেখার জায়গাটা থাকে। সো আবেদনপত্রটা এখানে লেখাটা তোমার জন্য একটু বেটার অপশন হইতে পারে। এর পরবর্তীতে আসি আমরা সারাংশ ও সারমর্ম, আর যেটা আছে ভাব সম্প্রসারণ। এটা নিয়ে কথা বললে আমাদের সময় নিয়ে একটা কথা আসতে পারে, সেকেন্ড হচ্ছে স্ট্র্যাটেজিগত একটা ব্যাপার আসতে পারে। তুমি যদি ভাব সম্প্রসারণ লিখতে যাও তাহলে তোমার স্ট্যান্ডার্ড পয়েন্ট হচ্ছে 5 থেকে 6 পেজ মিনিমাম লেখা, যার জন্য তোমার মনে করো যে কি 25 থেকে 30 মিনিট সময় লাগতেই পারে। আর এখানে এসে সারাংশ বা ভাব সম্প্রসারণ লেখার সময় তোমার মিনিমাম লিখতেই হয় হচ্ছে সর্বোচ্চ 3 থেকে 4 লাইন। তাহলে 3 থেকে 4 লাইন লিখে 10 নম্বরের কোশ্চেন, যদি এখানে তোমার 10 নাম্বার কখনোই দিবে না, তোমার এখানে সর্বোচ্চ নাম্বার দিতে পারে হচ্ছে 7 থেকে 8, এটা সর্বোচ্চ নাম্বারে গেলে। কিন্তু ভাব সম্প্রসারণে এর থেকে একটু বেশি নাম্বার পাওয়া যাইতে পারে, কিন্তু অনেক বেশি এটা সময় সাপেক্ষ আর অনেক বেশি এখানে লিখতে হয়। তার চাইতে তুমি আমাকে এখানে 1 নাম্বার ছেড়ে দিয়ে হলেও তুমি চাইলে সারাংশ বা সারমর্মটা লিখতে পারো, তাহলে এখানে হচ্ছে তুমি অনেক কম সময় তুমি এটা আনসার করতে পারলা। দ্বিতীয়ত আসো সংলাপ এবং ক্ষুদে গল্প রচনা। এখানে যে সংলাপ আছে আর ক্ষুদে গল্প আছে, এর ভিতরে আমার সাজেশন থাকবে তুমি ক্ষুদে গল্পটা রচনা করবা। কারণ হচ্ছে তুমি এটার কোনো বাইন্ডিংস নেই, তুমি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পর্যন্ত যে কোনো একটা গল্প নিজের মতো করে এটা তুমি বানাইতে পারবা। আর এটা লেখার মাধ্যমে তুমি শিখতে পারবা কিভাবে একটা গল্প রচনা করতে হয়, কিভাবে সাহিত্যের ক্ষেত্রে তুমি একটা গল্প লিখবা, একটা কিছু নিয়ে নিজের মতো করে নিজের দক্ষতাটা সৃজনশীলতা তুলে ধরবা, সেটার একটা কাজ হচ্ছে এখানে ক্ষুদে গল্প রচনা করা। তাইলে এখানে ক্ষুদে গল্প রচনার ক্ষেত্রে তুমি মিনিমাম 5 থেকে 6 পেজ এখানে লেখার চেষ্টা করবা। তাহলে ওখানে যে সময়টা তোমার বেঁচে গেছে সারাংশ সারমর্মের ক্ষেত্রে, এটা তুমি ক্ষুদে গল্পতে এসে কাজে লাগাইতে পারতেছো। আর ক্ষুদে গল্পতে অবশ্যই নাম্বারটা সংলাপ থেকে একটু বেশিই দেয়।
তার পরবর্তীতে আসতেছে আমার প্রবন্ধ রচনা। সবচেয়ে পোলাপানের ভাইটাল ইস্যু হয়ে দাঁড়ায় প্রবন্ধ রচনা। এত লেখা কিভাবে লিখবো বা কত পেজ লিখতে হবে, কিভাবে কি লিখতে হবে, এটা নিয়ে কনফিউশন তৈরি হয়। প্রবন্ধ রচনার ভিতরে রয়েছে 20 নম্বর। তাহলে এই 20 নম্বরের মধ্যে কি কি থাকতে পারে? তোমার 5টা রচনা থাকবে। এই 5টা রচনা থেকে যে কোনো একটা তুমি আনসার করবা। আর এক্ষেত্রে অবশ্যই 20 নম্বরের জন্য মিনিমাম হইলেও 20 পেজ তুমি লেখার চেষ্টা করবা। তাহলে এখানে কি কি থেকে প্রশ্নগুলো আসে? একটা হচ্ছে প্রকৃতি থেকে। প্রকৃতি থেকে যে কোনো একটা রচনা আসবেই, হইতে পারে ষড়ঋতু হইতে পারে, বা মনে করো বর্ষাকাল হইতে পারে, শীতকাল হইতে পারে। এভাবে করে প্রকৃতিগত দিক থেকে যে কোনো একটা এখানে থাকবেই। সেকেন্ড যেটা আসতে পারে একটা হচ্ছে জাতীয় চেতনা। একটা আসতে পারে এখান থেকে জাতীয় চেতনা। হ্যাঁ, সেটা হইতে পারে কিরকম? জাতীয় চেতনা বলতে এখানে আমরা বুঝাইতেছি যে 52 ভাষা ফেব্রুয়ারি, 52 ভাষা আন্দোলন ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, এটা হইতে পারে, 26শে মার্চ হইতে পারে। এ ধরনের জাতীয় দিবস সমূহ নিয়ে জাতীয় যে বিষয়গুলো থাকে এগুলাকে কেন্দ্র করে যে রচনাগুলো হয়ে থাকে এটা থেকে যে কোনো একটা থাকতে পারে। এর পরবর্তীতে আমরা যদি বলি থার্ড পয়েন্টে বিজ্ঞান থেকে যে কোনো একটা থাকবেই। বিজ্ঞান, তথ্য প্রযুক্তি বিজ্ঞান, কৃষিক্ষেত্রে বিজ্ঞান, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, স্যাটেলাইট, এগুলাকে কেন্দ্র করে বিজ্ঞান থেকে যে কোনো একটা তোমার থাকবেই। এর পরবর্তীতে ফোর্থ অপশনে আমরা কি বলতে পারি? শিল্প, পোশাক শিল্প হইতে পারে, পর্যটন শিল্প হইতে পারে। এভাবে করে যে কোনো শিল্প কেন্দ্রিক একটা তোমার থাকবে। এর পরবর্তীতে তোমার হইতে পারে মনে করো বিভিন্ন উৎসব সম্পর্কে, পহেলা বৈশাখ হইতে পারে। এই ধরনের যে বিষয়গুলো থাকে, মূল্যবোধ, জাতীয় চেতনা, নীতি নৈতিকতা, এগুলাকে কেন্দ্র করে বাকিগুলো সাধারণত হয়ে থাকে। তবে একেবারে রেগুলার আইটেমের ভেতরে প্রকৃতি, জাতীয় চেতনা, বিজ্ঞান, শিল্প এগুলো থেকে তোমার থাকবেই। আর এক্ষেত্রে লেখার সময় 20 নম্বরের তোমার এইটা আনসার করতে অবশ্যই মিনিমাম 20 পেজ তোমার লেখা থাকতেই হবে। আর এটার জন্য সময় তুমি অবশ্যই 1 ঘন্টা বা তার চাইতে বেশি সময়টা তোমার হাতে ধরে রাখতে হবে। এই হচ্ছে আমাদের এখানকার যে 70 নাম্বার যে নির্মিতি অংশ, এটা নিয়ে আমরা এখানে কথা বলছি। তো আশা করি এখান থেকে কিছু না কিছু হলে তুমি উপকৃত হবা, এটা তোমার কিছু না কিছু হলে কাজে লাগবে। আচ্ছা রাইহান, সো আমার হচ্ছে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে স্টুডেন্টদের পক্ষ থেকে আমি পার্সোনালি যদি তোমাদের জায়গায় থাকতাম, আমি যে প্রবলেমটা ফেস করতাম সেটা হচ্ছে যে ব্যাকরণ অংশে কি কি লেখা লাগবে ওটা তো বলে দেওয়া হয়েছে, মানে ওগুলা তো লিখতে পারবে সাজেশন টাজেশন পড়ে। কিন্তু কাহিনী হচ্ছে যে এই যে অনুবাদ লেখার যেই নিয়ম, তারপর দিনলিপি লেখার যেই নিয়ম, এই লেখার নিয়মটা নিয়ে মানে আমার যতটুকু মনে হয় যে তোমরা অনেক বেশি প্যারা খাও। যদি এটা নিয়ে প্রবলেম থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাও, কারণ এক এক বইয়ে তুমি দেখবা যে এক এক রকম ভাবে আবেদনপত্র লিখছে। কোনো জায়গায় বলছে যে 1 পেজের মধ্যেই শেষ করতে হবে, কোনো জায়গায় দেখা গেছে অর্ধেক পেজ লিখেই শেষ করে দিছে, কোনো জায়গায় 1.5 পেজ লিখছে। সো এক একটাতে এক এক রকম নিয়ম দেখায়। তো আমার মনে হয় যে রায়হান, যে তুই যদি এতটুকু একটু কষ্ট করে সময় বের করে এই জিনিসটার একটা ডেমো যদি দেখানো যায়, এন্ড তোমাদের যদি এটা দরকার মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আমরা চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে যতটুকু তোমাকে একেবারে গুছায় দেওয়া যায়, যে হাইয়েস্ট মার্ক পাওয়ার জন্য তোমার লেখাটা কিরকম হওয়া উচিত, খাতায় তুমি কিভাবে লিখলে অন্তত, যেমন এই যে রিটেন আইটেম যেগুলো আছে, সারাংশ সারমর্ম, একেবারে হাইয়েস্ট মার্কই হচ্ছে ভাইয়া তোমার 7 থেকে 8, একেবারে হাইয়েস্ট। তো তুমি যদি এভারেজ করে লেখো তারপরেও হয়তো তুমি 5-6 এর আশেপাশে পাইতে পারো। তো এখন দেখো তোমার কাজ হচ্ছে যে এখান থেকে লেখাটা এমন ভাবে লেখা, বা নিয়মটা সবাই যেটা ফলো করে সেইটা ফলো করে লেখা। তো তোমাদের যদি এই জিনিসটা লাগে কমেন্ট সেকশনে জানাবা, আমরা চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে এই জিনিসটা নতুন করে তোমাদের সাথে শেয়ার করার জন্য, যে কিভাবে লিখলে, বা আমি আমার স্ট্র্যাটেজিটুকুও শেয়ার করতে পারি। সো ওইটুকু দিয়েও তোমরা আশা করা যায় যে একটা ভালো গাইডলাইন পাবা, যে পরীক্ষায় কিভাবে সেকেন্ড পেপারে একটা ভালো নাম্বার তুলে নিয়ে আসা যায়। মনে রাখবা যে বাংলায় A+ পাওয়ার মেইন কন্ডিশনই হচ্ছে যে সেকেন্ড পেপারে আমার ভালো নাম্বার পাইতে হবে। তোমাদের মধ্যে এখানে অনেকের হয়তো এরকম থাকতে পারে যে ভাই আমি তো এইচএসসি পরে আমার হয়তো আর বাংলা লাগবে না, বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, আমাদের অডিয়েন্স যেহেতু ম্যাক্সিমাম সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। সো আমার কাছে মনে হয় যে তোমাদের মধ্যে এরকম একটা আইডিয়া থাকতে পারে। এখন ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে কার কপালে কি লেখা আছে এটা কেউই জানে না। তুমি হয়তো চিন্তা ভাবনা করতেছো যে আমি তো মেডিকেলে পড়ে ডাক্তার হয়ে যাবো, পরে মেডিকেলে হচ্ছে আমি অ্যাডমিশন, মেডিকেলে হচ্ছে অ্যাডমিশন দিয়ে, আমার নিজের এক ফ্রেন্ড মেডিকেল কোচিং করে ও কিন্তু এখন ঢাকা ইউনিভার্সিটিতে বাংলাতে পড়তেছে। ঠিক আছে, আমার নিজের ফ্রেন্ড, আমি জানি না যে ও ভিডিওটা দেখবে কিনা। সো ও যদি ভিডিওটা দেখে ওর একটু কমেন্ট করতে বলবো আমি, যে আচ্ছা নাম বলবো না, ওর কথাই আমি বলতেছি। তো এখন কাহিনী হচ্ছে যে তোমার কপালে যদি এরকম কোনো কিছু লেখা থাকে যে আমার তো এইচএসসি পড়ার বাংলা পড়া লাগবে না, তোমার দেখা গেছে বাংলাই অনার্স পড়া লাগতেছে, সো এরকম হইতেই পারে। তো এখন থেকে অন্তত বেসিক জায়গাটুকু একটু জানিয়ে রাখো, প্লাস কপাল কোন সময় কোন জায়গায় নিয়ে যাবে তুমি নিজেও জানো না। এন্ড আরেকটা জিনিস হচ্ছে যে তোমার অন্তত বাংলায় একটা ভালো নাম্বার থাকাটাও কিন্তু সেফ জোন। টোটাল মার্ক যেসব জায়গাগুলোতে চায় সেখানে কিন্তু তুমি বাংলার নাম্বার দিয়েও হচ্ছে আগায় যাইতে পারো অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে।
এন্ড এ প্লাস মিস করলে কিন্তু অনেকগুলো জায়গায় জিপিএ থেকেও মার্ক কাটা যাইতেছে। সো অনেক কিছু মাথায় রেখে সেকেন্ড পেপারটা ভালো মতো প্রিপারেশন নেওয়াই লাগবে। সেকেন্ড পেপারে যদি প্রিপারেশন খারাপ থাকে, ভাই এই যে কয়েকদিন সময় আছে, রিকোয়েস্ট করতেছি যে এই কয়েকদিন সময়ের মধ্যে এই জিনিসপত্রগুলো কমপ্লিট করে একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে আসো। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।